একজন মানুষকে মানে জিরো থেকে হিরো বানাইতে পারে, এরকম আমার মনে হয়। এক্ষেত্রে তোমার নতুন যে ফার্স্ট ইয়ার যে স্টুডেন্টরা ভর্তি হয় তাদের প্রতি তোমার কি মেসেজটা থাকবে? এই বাবা 22 ঘন্টা ডিউটি করছে, এই 22 ঘন্টা আমি পড়াতে বলছি, এই 22 ঘন্টা আমি পড়বো। যারা একটু বুক ওয়ান হয় বা একটু পড়ুয়া টাইপের হয় তারা আসলে অন্য কোনো কাজকর্ম করে না, এটা তাহলে একটা ভুল ধারণা। মামা ফোন দিয়ে বলছে পরীক্ষা কেমন বলছে হবে না চান্স, শিওর থাকো আর ফোন দিও না, আমি ফুচকা খাচ্ছি। আমি এতদিন পড়িয়েছি, এবার তোমার মুখে যখন শুনলাম তখন এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এখানে কি ভূমিকম্প হচ্ছে, আগুন জ্বলছে, কি হচ্ছে না হচ্ছে আমি কোনো কিছু জানি না। আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো এমন একজন স্টুডেন্টের সাথে যে ছিল এইচএসসি 24 ব্যাচ এবং ঢাকা ইউনিভার্সিটিতে সে হয়েছে 3991তম, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে হয়েছে সে 70তম এবং এ ইউনিটে 11তম, এবং সে এই ইউনিটে চান্স পেয়ে সে এখন পড়াশোনা করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে। তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে এবং সে কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে তার পুরো কলেজ লাইফ এবং অ্যাডমিশন লাইফে অফলাইনে কোথাও কোচিংই করে নাই, পুরোপুরি অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু সেই দারুণ রেজাল্ট করেছে। আমরা আজকে কথা বলবো সেই স্টুডেন্টের সাথে, তাসরিয়া আনোয়ার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি ভাইয়া। ভাই আপনার সাথে দেখা করতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। এমন একটা সময় ছিল মানে অনলাইনে আমি যখন ক্লাস করতাম তখন কমেন্টস করতাম ভাইয়া আমার নাম পড়বে বলে, আজকে আপনি আমার নাম এখানে বসে কথা বলছেন, আমার নাম পড়ছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ভাইয়া। ভাইয়া আমার কলেজ লাইফ অ্যাডমিশন টাইম পুরাটাই অনলাইন ভিত্তিক ছিল, আর আমি কোর্সও খুব বেশি এনরোল করিনি। লাস্টের দিকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচে আমি এনরোল করছিলাম, ওই কোর্সটা 2024 ব্যাচ ছিলাম, তো ওইটা আমি এনরোল করছিলাম এইচএসসির আগে। আরেকটা কোর্স করছিলাম, ওটা হচ্ছে এফআরবি ডিভিশন ব্যাচ। আচ্ছা আচ্ছা। এই দুইটা কোর্সের সাথে আমি যুক্ত ছিলাম। পরে আমার অ্যাডমিশনে অভি ভাইয়ার একটা কথা খুব ভালো লাগতো যে শোনো, ইঞ্জিনিয়ারিং যারা পড়বা তারা এইটুকু কনফিডেন্স রাখবা যে তোমাদের কোনো না কোনো বিশ্ববিদ্যালয় একেবারে অবলীলায় হয়ে যাবে, কোনো টেনশন নাই। তো আমি ওই হিসাবে আর কি পড়তাম যে কোথাও না কোথাও তো হবে আমার, যদি বুয়ের টার্গেট নিয়ে পড়ি। তো ওই জন্য বুয়ের টার্গেট নিয়ে পড়া। আমি যখন আর কি আমি এসএসসি পর্যন্ত আমার পড়াশোনা ছিল পুরাটাই আর কি অনলাইনের বাইরে। আমি মোবাইল খুব বেশি, মোবাইল তো ধরিই নাই। আমি এসএসসিতে আমাদের যে উপজেলা ছিল ওখানে ফার্স্ট হয়েছিলাম এসএসসি পরীক্ষায়। তো তারপরে এইচএসসি যখন শুরু করব, তো আমি একটা কলেজে, আমি ফার্স্টে ছিলাম হচ্ছে গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজে, 1 বছর সেখানে পড়াশোনা করি। তারপরে আমি হোস্টেলে থাকা অবস্থায় খুব অসুস্থ হয়ে যায়, তারপরে আমাকে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজে গিয়ে আমি আর কি আমার সেকেন্ড ইয়ার যে লাইফটা সেখান থেকে শুরু করা হয়। ফার্স্টে প্রাইভেটের প্রতি মানে খুব ঝোঁক ছিল, আমার ক্লাসমেট যারা ছিল বলতো প্রাইভেট না পড়লে কোথাও আগানো যাবে না, অনলাইনে কিচ্ছু হয় না। তো আমি বাসায় আম্মুকে বলছিলাম যে আম্মু আমার খুব ইচ্ছে, আমি অনেক আপুকে দেখছি শুধু অনলাইনে পড়ছে, কোথাও প্রাইভেট পড়ে নাই, খুব ভালো রেজাল্ট করছে, আমার অনেক ইচ্ছে ওরকম করব। তা আমার আম্মু ছোটবেলা থেকে আর কি খুব মানে আমি যা চাই, যা বলবো, যা করতে চাই ওটাই দিত, খুব পজিটিভ মাইন্ডেড ছিল। আমার আম্মু একজন শিক্ষক ছিল, তো ছোটবেলা থেকে সবসময় বলতো যে তুমি যেটা চাও, যেভাবে চাও পড়ো, পড়ার মধ্যে থাকবা, পড়ার বাইরে কিছু না। তো বলার পরে আম্মু এটা মেনে নিছে। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় বেড়াইতে গেছিলাম, তখন আপনার একটা ক্লাস দেখতেছি যে ও পরিপাক ও শোষণ ক্লাস করতেছে। কি ক্লাস করে ভাইয়া বলতেছে টুলুমুলু কুতুব সকিনা। আমি বলি কি করিস? বলতেছে যে আমি বায়োলজি ক্লাস করতেছি কুতুব সকিনা। আমি বলি এই বায়োলজি ক্লাসের দরকার হয়? বলতেছে হ্যাঁ দরকার হয়, তুই পড়ে দেখ সব পারবি। তারপরে বাসায় গিয়ে আর কি আমি হাসনাত শুভ্র ভাইয়ের সার্চ দিলাম। তারপরে ফার্স্টে আমার ক্লাস শুরু হয়েছে অনলাইনে কুতুব সকিনা দিয়ে। তারপরে হচ্ছে অপার ভাইয়ার কিছু ভিডিও দেখছিলাম, নিউটনিয়ান বলবিদ্যা, ওই চ্যাপ্টারের উপরে। সেখান থেকে পড়া। আমার পুরো কলেজ লাইফে আমি কখনো কোনো জায়গায় প্রাইভেট পড়িনি, কোথাও আমার প্রাইভেট পড়া লাগেনি। আমি অনলাইনে যেটা না বুঝতাম ওটা অনলাইন থেকে রেকর্ড, যে ভিডিওগুলো ইউটিউবে ছিল, ফ্রি ক্লাসগুলো ছিল, সেখান থেকে আর কি করা আমার। তারপরে আমার ইন্টার যে লাইফটা ছিল ওটাও ভালো রেজাল্টের সাথেই ছিল, আমার 90 আপ মার্কস ছিল সবগুলো সাবজেক্টে এইচএসসিতে। তারপরে হচ্ছে অ্যাডমিশন টাইম যখন চলে আসতো তখন আমি গিয়ে এইচএসসির আগে, এইচএসসি এক্সামের আগে কোর্স কিনছিলাম, সেটা হচ্ছে এফআরবি কিনছিলাম, ওইটা কিনছিলাম, সাথে আরেকটা কিনছিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ। ও কিছু চ্যাপ্টার আগে করে রাখছি, দেন কিছু চ্যাপ্টার হচ্ছে পরে অ্যাডমিশন পিরিয়ডে। বুঝতে পেরেছি, ফেজ 1 এন্ড ফেজ 2। আচ্ছা, তুমি তো খুব সুন্দর করে তোমার মানে মোটামুটি গল্পটা একটা সামারি করলা। আমরা এখন একটু ধাপে ধাপে আর কি আসবো, যে জিজ্ঞাসা করবো আসলে মানে তোমার লাইফে কিভাবে। আমার মনে তোমার কথা শুনতে শুনতেই কয়েকটা প্রশ্ন মাথায় আসছে, যে তুমি যে কথাগুলো বললা, যেমন তুমি বললা যে তুমি কলেজ লাইফে প্রথম থেকে একটু অসুস্থ হয়ে গিয়েছিলা, তো এই সবগুলো নিয়ে আমি জিজ্ঞেস করবো আসলে। তো আমি যতটুকু জানতে পেরেছি এখনো তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের সেশনের ক্লাস শুরু হয় নাই,
তো এর মধ্যে তো তোমার তো ভর্তি কার্যক্রম বা এর কারণে তো জাহাঙ্গীরনগর যাওয়া হয়েছে। তো জাহাঙ্গীরনগর গিয়ে ক্যাম্পাসটা তোমার কেমন লাগছে এটা একটু আগে জিজ্ঞেস করি। ক্যাম্পাসটা জাস্ট অসাধারণ ছিল। আমি যখন পরীক্ষা দিতে যাব, আমার বড় বোন যে মানে আমার মামাতো বোন ছিল, ও আর কি আমাকে ফোন দিয়ে বলছে যে বাংলাদেশের মধ্যে অনেকে বিদেশ থেকে আসে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখার জন্য, বুঝছো, এত সুন্দর ক্যাম্পাস, গেলেই মুগ্ধ হয়ে যাবা। আমার বাবাকে নিয়ে অ্যাডমিশন জানি, মানে যত জায়গায় গিয়েছি সব জায়গায় আমার বাবা আমার সাথে সাথে গেছে। এটা একটা খুব বড় আমার কাছে পাওয়া লাগতো, কারণ আমি আমার বাবা মানে বাবাকে সবসময় বাবার জায়গায় রাখতাম। সম্মানের চোখে সব জায়গায় থাকবে, বাবার সাথে খুব বেশি মিশে যাবে না, কম কম কথা বলতে হবে, বাবা খুব সম্মানের তো এরকম ছিল। কিন্তু যখন আর কি বিভিন্ন জায়গায় নিয়ে গেল পরীক্ষা দিতে, তখন বুঝলাম না বাবারা বাবাই হয়। এবং আজকেও কিন্তু এখানে তুমি আসছো আঙ্কেলের সাথে, আঙ্কেলের নিয়ে আসছে মানে সব জায়গায় আমার বাবা, মানে দূরে দূরে যেখানে যাবো বাবার সাথে নিয়ে যেত। তো আমার মনে হচ্ছে বাবাকে নিয়ে ঘোরাটা অ্যাডমিশন ফেজে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জীবনে, একটা মানে একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে যে বাবাকে নিয়ে এখানে গেছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমার মেডিকেলের রেজাল্ট দেওয়ার পরে আমি হল থেকে বেরিয়ে বলতে দিলাম কি ইঞ্জিনিয়ারিং করছি কিন্তু আমার মেডিকেলে হবে, আমি এরকম একটা কনফিডেন্স নিয়ে বেরোলাম, কিন্তু সাডেনলি হলো না মেডিকেল। এত আপসেট, আমি 3-4 দিন বিছানা থেকে উঠতে পারি না, কান্নাকাটি। বাবা পরে বললো কি যে শোন, আমি তো খুব বেশি জায়গায় ঘুরি নাই কখনো, আমার অনেক ইচ্ছা তোকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ওই ক্যাম্পাসগুলোতে একটু ঘুরতে যাব। আচ্ছা আচ্ছা, পড়া লাগবে না, আমাকে নিয়ে একটু ঘুরতে যাস। এটা আমার বাবা এটা আমাকে বলে, আঙ্কেল কিন্তু কথাটা বলেছে, আঙ্কেলের একটা ঘোরার একটা ইচ্ছা ছিল। পাশাপাশি আমার যেটা মনে হচ্ছে এই কথাটা কিন্তু তোমাকে মনে রিলিফ দিছে যে আব্বুকে নিয়ে যাচ্ছি, তো তোমার চান্স পাওয়া লাগবে না, সমস্যা নাই, বাট তুমি জাস্ট চলো ঘুরে আসি। বাট এটা কিন্তু আমার জন্য একটা মেন্টাল একটা রিলিফ, কারণ আমার সাথে কিন্তু এরকম একটা জিনিস ঘটেছিল যে আমি যখন ফার্স্ট টাইম মেডিকেল ভর্তি পরীক্ষাতে চান্স পাই নাই, তারপরের পরীক্ষায় কিন্তু আমার ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, আমার সময় 2016 সালে। তো আমার সময় মানে আমার বোন, উনি বললেন, আমার কাজিন বোন আর কি, উনি বললেন যে শুভ কোনো সমস্যা নাই, চল আমরা হচ্ছে রাজশাহী যাই, রাজশাহী যে পরীক্ষাটা দিয়ে আসি, ঠিক আছে। তো আমার তো আসলে ওই সময় যাওয়ার মতো তো কেউ ছিল না, আমার আম্মু অসুস্থ ছিল, আমার তো বাবাও ছিল না। তো আমার আপু বললো চল আমরা ঘুরে আসি, রাজশাহী থেকে ঘুরে আসি। তো আমার মাথায় তো ওটাই কাজ করছে যে আচ্ছা ঘুরতে যাচ্ছি, এত টেনশনে কিছু নাই। তো ঘুরতে যাওয়ার করেই পরীক্ষা দিলাম, এবং পরীক্ষা দিয়ে আমার রাজশাহী ইউনিভার্সিটি খুব ভালো একটা পজিশন চলে আসলো। তো এই যেটা জিনিস, গার্ডিয়ানরা যে স্টুডেন্টদেরকে রিলিফ দিতে পারে অনেকটা, যে ঠিক আছে তুমি চেষ্টা করছো, চান্স পাও না পাওয়াটা ব্যাপার না, তুমি চেষ্টা করো, তুমি পরীক্ষা দাও। বাট অনেক ক্ষেত্রে হয় কি, আমি দেখেছি কিন্তু যে অনেক সময় এরকম হয়, বাসা থেকে একটা প্রেশার আসে এরকম যে তোমাকে চান্স পাইতেই হবে, এখানে পরীক্ষা দিচ্ছ, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছ, চান্স কিন্তু পাইতেই হবে, এটা কিন্তু সেই সুযোগ। বাট আই থিঙ্ক দ্যাটস নট দ্য প্রসেস অ্যাকচুয়ালি। বাট এভাবে হলে স্টুডেন্টের উপর প্রেশার চলে আসে। তো তাসরিয়া, তোমার স্কুল লাইফ থেকে আমি একটু আসি, তোমার কি স্কুল লাইফ থেকে ইচ্ছা ছিল যে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা? আমার স্কুল লাইফ থেকে শুধু একটাই ইচ্ছে ছিল, ক্লাসে ভালো রেজাল্ট করতে হবে, স্যার ম্যাডাম যা বলে সব মানতে হবে। আমি এমনও গেছে, স্যার বলছে যে কালকে খাতা নিয়ে আসবা, তো স্যার একদিন বলে দিছে এরকম খাতাগুলো খুব ভালো হয়, 2B পেন্সিলগুলো খুব ভালো হয়। আমার মা পেন্সিল কিনে আসছে HB, আমি বলছি এটা নিয়ে যাবো না। সে কেন? আমি বলছি স্যার বলে দিছে 2B পেন্সিল নিয়ে যেতে, এটা 2B হওয়া লাগবে। খাতা কিরকম? বলছে আমি বড় খাতা নিব না, ছোট খাতা, স্যার বলে দিছে। বলছে খাতাই হয়, এটা বড় ছোট ম্যাটার করে না, এটা নিয়ে। এখনো ইনফ্যাক্ট আমার এখনো এরকম হয় যে স্যার এটা বলছে, শুভ্র ভাই বলছে কালার পেন ইউজ করতে, লাল কালার আর নীল কালার দেখছি ইউজ করছে, কমলা কালার হবে না, লাল আর নীলই লাগবে, এখানে কমলা কেন আসছে, এটাতে হবে না, এরকম বলি। এখন সেম জিনিসটা না, প্রবলেমটা আমার সময় ছিল। আমার যেরকম মনে পড়ে, আমি যখন একদম ছোট ছিলাম, ক্লাস 2-3-তে পড়তাম বা 3-4-এর দিকে যখন পড়তাম, তখন আম্মু যে টিচার, আমার মানে স্কুলের টিচারকে এভাবে বলতো যে ম্যাডাম আপনি কি শিখালেন। এখন আমার ছেলে তো এখন আমার কথা শুনতে চায় না, ওর আব্বুর কথা শুনতে চায় না, মানে আপনি যেটা বলছেন এটাই করতে হবে। তো আমার মধ্যেও কিন্তু এরকম একটা ইয়ে ছিল। এবং আমি মনে করি এই যে গাইডলাইন মেনটেন করার যেটা ট্রেন্ডটা, তুমি যদি সঠিক মেন্টর চুজ করতে পারো, তাহলে এই যে তোমার মধ্যে যে একটা মেন্টালিটি যে আমি সেই মেন্টরের কথা মতো চলবো, এটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। তোমার কি মনে হয়, এটা কি আসলে তোমার হেল্প করেছিল? ভীষণ হেল্প করেছিল, কারণ কি আমি সবসময় স্যার ম্যাডামের খুব সান্নিধ্যে থাকতে পছন্দ করতাম। আর একটা জিনিস, আমার মাকে আমি এরকম বলছিলাম যে আমাদের আশেপাশে যে দামি স্কুলগুলো আছে, নামি দামি খুব ভালো স্কুল, ওখানে ভর্তি করা দরকার নেই। কারণ কি আমার পাশে যে স্কুলটা আছে, আমি ওখানে খুব কমফোর্ট ফিল করি, স্যার ম্যাডামটা আমার খুব ভালো লাগে। আমার স্কুলের নাম ছিল শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়, আমি এখানে টানা 10 বছর পড়াশোনা করছি। স্যার ম্যাডামরা এতভাবে আমাকে সাহায্য করছে। এই যে আমি বললাম না ফার্স্টে যে স্যার ম্যাডামের কাছ থেকেই আমি সবসময় চেষ্টা করি স্যার ম্যাডামের কথা শোনার জন্য, তো ওইটাই হয়েছে। আমাকে একদিন আমার স্যার বলছিল যে আমার কেন জানি না মনে হয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, আমার কেন জানি না মনে হয় তুমি। তখন তুমি কোন ক্লাসে পড়তা? তখন আমি ক্লাস 5-এ পড়তাম। 5-এ থাকতে স্যার এটা বলছিল, আমার কেন জানি মনে হয় তুমি পারবা।
এসএসসি পরীক্ষার সময় একটা ঘটনা ঘটছিল আমার সাথে, যে আমি পরীক্ষার আগে খুব ডিপ্রেশনে গিয়ে খুব পড়তে পড়তে আমার মেরুদণ্ডে খুব ব্যথা শুরু হয়ে গেছে। এমন ব্যথা শুরু হয়েছে, পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি হসপিটালে ভর্তি, রাত 1:30টা বাজে আমাকে নিয়ে ভর্তি করা হয়েছে। স্কুল থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে তুমি তো মনে হয় না পরীক্ষা দিতে পারবা। আমার মা ডাইরেক্ট কল দিছে হেড স্যারের কাছে, দিয়ে বলছে ও এবছর পরীক্ষা দিবে না, ও মেয়ে বাচ্চক পরের বছর পরীক্ষা দিবে। এক ম্যাডাম ফোন দিয়ে বলছে ও যদি ঘুমায় পরীক্ষা দেয় A+ পেয়ে চলে আসবে, আপনি ওকে হলে পাঠান। পরে আর কি ভালো হলাম, সুস্থ হলাম। ওখানকার যে ডাক্তার, এটা একটা বিষয়, ডাক্তার স্যারের ওনার নাম ছিল ইনসান মেবি, ওনার নামই এটা ছিল। উনি এত কেয়ার করছে আমার, যে আমি এসএসসি পরীক্ষার্থী, রাত 1:30 থেকে উনি আমার অনেক মানে তাড়াতাড়ি আমাকে সিরিয়ালের আগে ওষুধ দিয়ে আমাকে সুস্থ করে দিলেন। একদিন আগে আমি বাসায় আসছি পরীক্ষার পরে, পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ আমার মার্ক ছিল 1229 মাশাআল্লাহ এসএসসিতে। তখন মানে পরিবার সবাই খুব খুশি, হ্যাঁ 1300-র ভিতরে। তখন আবার আমার স্কুলের স্যার যিনি, উনি আগেই বলে দিয়েছেন আমার পরীক্ষা শুরুর 1.5 বছর আগে, উনি বলছে আমার বিশ্বাস ও এই উপজেলায় ফার্স্ট হবে। কেন জানি মনে হয় ওই উপজেলায় ফার্স্ট হবে, সেন্টারে ফার্স্ট হবে। ও এত ভালো পরীক্ষা দেয়। আর আমার একটা পরীক্ষার সময় একটা জিনিস মেনটেন করি, কখনো কোনোদিন আমি কোনো পরীক্ষা পিছনে বেঞ্চে তাকাই না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি না। মানে আমি যখন পরীক্ষা দেই, এখানে কি ভূমিকম্প হচ্ছে, আগুন জ্বলছে, কি হচ্ছে না হচ্ছে আমি কোনো কিছু জানি না, শুধু আমি পরীক্ষা দিচ্ছি, যতটুকু পারি ততটুকু লিখছি। এটা মানে এটা না স্যার ম্যাডামদের মনোযোগ আকর্ষণ করতো, যারা হলে গার্ড দিতেন, ওনারা মাঝে মাঝে বলতো, হল পরীক্ষা শেষ আমি বাসায় চলে শুনি, বলতো এই দাঁড়াও তো তুমি কোন স্কুলে পড়ো। এটাও আমাকে বলছিল, আমার মায়ের সাথে কথাও বলছিল, যিনি হলে গার্ড দিচ্ছেন উনি পরীক্ষা শেষে কথাও বলছিল এরকম একটা। এটা আমার মায়ের কাছ থেকে মা মানে বলতো সবসময় যে পড়ো। আমার ছোটবেলার ভিত্তি মূলত মা গড়ে দিচ্ছে। আমার মা মূলত বাচ্চাদেরকে পড়ায় ক্লাস 1 to 5, এখনো পড়ান উনি। আমি ওনাকে দেখি যে উনি আসলে একটা মানুষের না, আমি এটা দেখি যে উনি একটা মানুষের চরিত্রটাকে বদলায় দেয়। ইনফ্যাক্ট একটা ছেলে, ওর মা কিছুদিন আগে এসে বললো যে কিছু শোনে না, কথা শোনে না, পড়ে না। আমার মা ওকে কি স্ট্র্যাটেজির ভিতরে নিয়ে আসলো আমি জানি না। কালকে ওকে আমি বলছি তুই বাসায় যা, তোর পড়া শেষ, বাসায় চলে যা। ও বলছে না আমার লেখা শেষ হয় না, আমি দেখে তারপরে বাসায় যাবো। আচ্ছা, তাহলে মনে হয় এই জিনিসটাই তোমার মধ্যে ভিত্তিটা তৈরি হয়েছে, যে এটা আমার ভিত্তি। আমি এটা শুনলে অবাক হলাম যে এক্সাম হলে কোনো সাপোর্ট লাগে না, এরকম স্টুডেন্ট কিন্তু খুব কম পাওয়া যায়, যে নিজে পুরোপুরি পরীক্ষা দিচ্ছে। আমাকে কেউ সাপোর্ট দিলে আমার খুব খারাপ লাগে, কারণ আমাকে ডাক দিল কেন পিছন থেকে, আমি কি ওকে জিজ্ঞেস করছি? ওকে আমি কিছু বলি না, ও কেন আমাকে ডাক দিল? আমি এত মানে চুপচাপ এত লিখি, আমার এটা খুব ভালো লাগে, আমার নিজের মনের ভিতরে একটা শান্তি লেগেছে। হ্যাঁ, ওই পরীক্ষাটা না আমি মনের মতো করে দিছি, এটা খুব বড় একটা পাওয়া আমার। তারপর তুমি 1229 পেলে, রাইট? 1229 পেয়ে এসএসসি পাস করলে। মানে 1229 এমন একটা নাম্বার, যেই মার্কটা পেলে বলা হয়ে থাকে ঢাকা, এখন তো বর্তমানে তো কলেজটা চয়েস সিস্টেমে দিতে হয়, মানে প্রথমে কলেজ চয়েস দিতে হয়, দেন একটা রেজাল্ট আসে, সেভাবে পরে ভর্তি হয়। আগে যেরকম একটা সিস্টেম ছিল যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে অ্যাডমিশন দিয়ে একটা কলেজে ভর্তি হয়, এটা কিন্তু এখন আর নাই। সো 1229 এমন একটা মার্ক, যেই মার্কে ঢাকার ভিতরে ভালো যে কোনো কলেজে চান্স পাওয়া যায়। অর্থাৎ এই মার্ক পেলে ঢাকার ভিতরে যে বড় বড় কলেজ বলতে আমরা যেগুলো চিনি সব কলেজই ভালো, বাট তার মধ্যেও যে একটা র্যাঙ্কিং সিস্টেম থাকে, যে কোনো কলেজেই চাইলে এই মার্কে চান্স পাওয়া যায়, এটা এমন একটা মার্ক 1229। তো তাসরিয়া, তুমি তো পরে কলেজে ভর্তি হলো, তুমি বললে তোমার কলেজ নাকি চেঞ্জ হয়েছে, এইটার একটু স্টোরিটা। আমি জানতাম যে কলেজ ভালো একটা কলেজে ভর্তি হতে হবে, তো হোস্টেলে তো থাকাই লাগবে। আমি নরমালি হোস্টেলে উঠে গেছি, থাকবো। হোস্টেলে বলতে তুমি কি তখন গাজীপুর? হ্যাঁ, গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজ। আচ্ছা, তুমি তো বাসা তো তোমার গাজীপুরেই? না, আমার গাজীপুর থেকে অনেকটুকু ভিতরে। আচ্ছা, এই কারণে হোস্টেলে এসে থাকা। হ্যাঁ, আমার প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে আসা যাওয়া, ওইটা একটা ছিল। তো আমাকে ভর্তি করা হয়েছে, আমিও মানে দিনরাত পড়তাম, ভালো সবকিছু ঠিক আছে। সাডেনলি আমার একটা সমস্যা হলো যে আমি বিছানা থেকে উঠতে পারি না, হাত পা কাঁপে। এটা কলেজ শুরু হওয়ার কতদিন পর? এটা কলেজ শুরু হয় 1.5 মাসের মধ্যে। 1.5 মাসের মধ্যে? এটা কি অনেক বেশি লোডের কারণে এরকম? হ্যাঁ, আমার মানে ওখানে থাকতে মানে আমি একা থাকতে পারি না। আচ্ছা, আমার কষ্ট হতো। তো এরকম খাবার দাবারে কোনো প্রবলেম হতো? ওখানে খুব ভালো খাওয়াতো, কিন্তু আমার খাবার দাবারে কষ্ট হতো, যে আমি মনে মনে ভাবতাম মানে বাসার খাবারটা মিস করতেছিলা, এরকম টাইপের বাসার আদরটা মিস করতেছিলা? হ্যাঁ, বাসার আদরটাই মূলত মিস করতেছিলাম। তো ওখানে হঠাৎ তো সবাই খুব কোঅপারেটিভ ছিল, আমার রুমমেট যারা ছিল খুব আমাকে ভালোবাসতো, আমার যিনি হোস্টেল সুপার ছিলেন খুব ভালোবাসতো। আরেকটা বিষয়, এখানে ওখানে গিয়ে আমি এক স্যারের প্রতি মানে খুব দুর্বল হয়ে গেছিলাম, যে স্যার যেভাবে কথা বলে, স্যার যা গাইড করে আমাকে শুনতে হবে। স্যার বিসিএস ক্যাডার ছিলেন, প্লাস স্যার ফিজিক্সের টিচার ছিলেন, আবার স্যার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছিলেন। ওই যে আমার মধ্যে ঢুকলো, স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে, স্যার এত ভালো করে কথা বলে, সুন্দর করে কথা বলে, ওইটা আমার মধ্যে সব সময় থাকবে। তো ওই জন্য আমি স্যারের জন্য মূলত চাইছিলাম কি না থাকবো। পরে ভাবলাম কি যে আমার শরীরটা আরো দুর্বল হয়ে গেছে, একসময় এত দুর্বল হয়ে গেল যে বাসা থেকে বললো যে আর মেয়ে তো আর মেরে দিয়ে পারবো না, নিয়ে চলে আসি।
পরে আমি প্রায় 6 মাসের মতো হবে সেখান থেকে চলে আসলাম। বাসায় আসার পরে বাসা থেকে মানে যাওয়া আসা করে পসিবল নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ, সেখানে আমাকে আম্মু আর কি ভর্তি করে দিল। পরে সেখানেই আমার পড়াশোনা আর কি। তাহলে আমি জাস্ট একটু জিজ্ঞেস করতে চাবো, ফার্স্ট ইয়ারে যে তোমার যে একটা এক্সপিরিয়েন্স হইলো যে নিজের এলাকা থেকে দূরে গিয়ে আরেক জায়গায় ক্লাস করা, এই কোশ্চেনটা আমি কেন করছি ফর দ্য স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার, বাট তুমি কিন্তু স্ট্রাগল করছো তাই না ফার্স্ট ইয়ারে নিজের বাসা থেকে গিয়ে দূরে গিয়ে পড়াশোনা করাতে, এবং সেটা তোমার জন্য একটু কষ্টসাধ্য হয়েছে, এবং তারপরে আবার নিজের এলাকাতেই আবার নিজের ধারে কাছে একটা কলেজে ফেরত যাওয়া লাগছে। তাহলে এই ক্ষেত্রে তোমার নতুন যে ফার্স্ট ইয়ার যে স্টুডেন্টরা ভর্তি হয় তাদের প্রতি তোমার কি মেসেজটা থাকবে? আমার যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে প্রথম দিকে এত চাপ নেওয়া যাবে না যে আমি অন্য একটা জায়গায় আসছি, আমাকে অনেক অনেক করতে হবে, আমাকে অনেক লোড নিতে হবে, এটা করা যাবে না। খুব ঠান্ডা মাথায় থাকতে হবে, আর এটা মনে রাখতে হবে যে আমি প্রতিদিন খুব বেশি পড়বো না, খুব বেশি পড়ার আমার দরকার নেই। আমি এভারেজ 7 ঘন্টা থেকে 8 ঘন্টা পড়বো, রেগুলার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পড়া, 7 থেকে 8 ঘন্টা পড়বো। এটা করলে হবে কি আস্তে আস্তে যখন পরিবেশের সাথে মানায় নিবে তারপরে সে ইজিলি সেখানে আরো বেশি টাইম করতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি প্রথম দিকে খুব প্রেশার নিয়ে নিয়েছিলাম। রমজান মাস ছিল তখন, এমন হয়তো আমি রমজান মাসে এই যে পড়া শুরু করতাম সন্ধ্যার সময় ইফতার করে, রাত 3টা-4টা বাজে যেত, খাওয়ার পরে একটু ঘুমাইতাম, সকাল 9টা থেকে পড়া শুরু করতাম, যার ফলে আমার শরীর খুব দুর্বল হয়ে গেছিল। এই ক্ষেত্রে মানে তুমি কি রিকমেন্ড করো একটা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া একটা স্টুডেন্টের নিজের এলাকা ছেড়ে দূরে যে বা ধরো ঢাকায় এসে পড়াশোনা করা উচিত নাকি নিজের এলাকার আশেপাশে? আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনোভাবেই দূরে যাওয়ার কোনো দরকার নেই, বাসায় থাকো, বাবা মার কাছে থাকো, এবং অনলাইন বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশ পৃথিবীর যে অবস্থা, সেখানে তুমি এত ভালো ভালো টিচার পাবা, এত ভালো পড়াশোনা পাবা অনলাইনে, যেটার জন্য তোমার আসলে বাইরে গিয়ে যে আমি একটা কলেজে গিয়ে খুব ভালো পরিবেশ পাবো, কলেজ থেকে আমাকে পড়ায় দিবে, ওরকম না। কারণ কলেজে তোমাকে কেউ হাতে ধরে পড়াবে না, এটা তুমি একদম 100% শিওর থাকো। তোমার যেটা কাজ হবে, কলেজে সবাই মোটামুটি মানে বড় হয়ে যায়, স্যার ম্যাডাম জানে ওদের ক্লাসে পড়ায় দিবে এইটুকু, কিন্তু তোমাকে পড়তে হবে। মেন কথা হচ্ছে নিজে পড়তে হবে। আর অ্যাডমিশনের যে ব্যাপারটা, অ্যাডমিশনের জন্য মাথায় রাখতে হবে যে আমি কলেজে কেন পড়াশোনা করছি, কলেজটার পর আমাকে একটা ভার্সিটিতে ঢুকতে হবে, ভালো জায়গায় চান্স পেতে হবে। আর বাসায় থেকে বাবা মার সান্নিধ্যে থেকে অনলাইনে যেই ক্লাসগুলো হয়, ইউটিউবে যে ক্লাসগুলো হয়, তোমার যদি মনে হয় আমি কোর্স কিনবো না, কোনো সমস্যা নেই, ইউটিউবে প্রচুর ক্লাস আছে, তুমি নিজে পড়ো, এটা সব থেকে ভালো ডিসিশন হবে। দূরের কোথাও যে পড়ার চাইতে সব থেকে এটা বেস্ট একটা ডিসিশন। কারণ তুমি নিজেও এটা করছো যে অনলাইন ডিপেন্ডেন্ট হয়েই পড়াশোনা করে কিন্তু তোমার আজকে এত সুন্দর রেজাল্ট, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া, ভালো রেজাল্ট করা। সো আমি নিজেও এটা মনে করি যে একটা স্টুডেন্ট যে কিনা ছোটবেলা থেকে বড় হয়েছে বাবা মার সাথে, তার কলেজ লাইফেই যে অল্প একটু সময়, আসলে তো কলেজ লাইফে 2 বছর পাওয়া যায় না, 18 মাসের মতো পাওয়া যায় হয়তো বা হাতে গুনে। এইটুকু সময়ের মধ্যে নতুন একটা পরিবেশে এসে সেখানে খাপ খাওয়ানো, অসুস্থ হয়ে যাওয়া, এর থেকে বেটার তো নিজের এলাকাতেই থাকা, যেহেতু অনলাইন ক্লাস সব জায়গায় অ্যাভেলেবেল, এবং তুমি তো নিজেই এটার বাস্তব একটা উদাহরণ। তো আরেকটা জিনিস অনেকের মনে প্রশ্নটা জাগবে যারা এই ভিডিওটা দেখছে, যে তুমি বললা তোমার বাসা গাজীপুর, বাট তোমার কলেজ হচ্ছে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। গাজীপুর নরসিংদী এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করতাম, কারণ অনেকে ভাবে যে গাজীপুর থেকে তো সেই নরসিংদী আরেক জেলাতেই গেল। আমার পড়াশোনাটা হচ্ছে, আমার বাসাটা মূলত শীতলক্ষা নদীর পাড়ে। আচ্ছা। তো এখান থেকে গাজীপুর আসতে টাইম লাগে 1.5 ঘন্টার মতো। আচ্ছা। এসে যে ক্লাস করতে, আমার এখানে অনেকগুলো গাড়ি আর কি যাতায়াতে একটু প্রবলেম হয়, গাড়ি একটা চেঞ্জ করে করে আসা লাগে, সেটা একটা প্রবলেম। আর যেটা নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ, ওটা আমার বাসা থেকে কি হয়, একটা বাসে উঠলে একেবারে নিয়ে নামায় ইন্ডিপেন্ডেন্ট কলেজের সামনে, 25 মিনিট কি 30 মিনিট টাইম লাগে, প্লাস আমি সেখান থেকে চলে আসতে পারি খুব তাড়াতাড়ি। সেখানে ক্লাসটা রুটিন এমন ছিল, এটা দেখেই মূলত ভর্তি হওয়া 8:30 থেকে 11:30। তো আমার খুব মানে খুব ফ্রি লাগতো এই টাইমে, আমি চলে এসে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি বললা, মানে আপু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বললো যে কলেজে ভর্তি হওয়ার আগে সেই কলেজের যে ক্লাস টাইম, এটাও একটু জেনে নেওয়া দরকার, যে ক্লাস টাইমটা কখন, সেটা আমার জন্য সুইটেবল হবে কিনা, নাকি সেটা আমার জন্য প্রেশার হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমরা আমাদের ড্রিম কলেজে আমাকে পড়তে হবে, সেই ড্রিম কলেজে আমাকে যেতে হবে, এই চিন্তা করে আমরা কলেজে ভর্তি হই, তারপরে দেখা যায় আমি ওখানে সাথে কি করতে পারতেছি না, স্যুট করতে পারতেছি না। সো এর থেকে বেটার আগে থেকে জেনে নেওয়া সব কিছু, তারপর সেই কলেজে যাওয়া। তো আপু তুমি তো কলেজে পড়াশোনা শুরু করলা, এন্ড দেন তারপর তুমি বললা যে তুমি অনলাইনের ব্যাপারে জানলা কতদিন পর, কলেজ শুরু হওয়ার কতদিন পর? কলেজ আমি যখন গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজে পড়তাম তখন থেকে আমি আর কি দেখতাম যে অনলাইনে
ক্লাস হয়, অনলাইনে ভালো পড়ায় মনে হয়, এরকম একটা মাইন্ডের মধ্যে ছিল। তো আমি অপার ভাইয়ার ক্লাস দেখছিলাম নিউটনিয়ান বলবিদ্যার উপরে। তো ওইখানে অপার ভাইয়ের ফেসও আমি দেখি নাই। ফার্স্ট যে ক্লাসটা ছিল ওখানে অপার ভাইয়ের চেহারা ছিল না, শুধু মানে ইয়েতে স্লাইডে ছিল। তো এটা আমি পড়লাম, একটা ইয়ে ছিল ঘূর্ণনের মতো, ওটা অনেকগুলো ভিডিও দিয়ে দেখাইছে। কাচের একটা প্লেটের উপর দিয়ে মার্বেল ঘুরতেছে ওটা দেখাইলো, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখাইলো। তো আমি দেখলাম এইটা। আর ক্লাসে যখন স্যার পড়াচ্ছিল, স্যার হয়তো আমরা 300 জন স্টুডেন্ট এক রুমের ভিতরে মাইক দিয়ে পড়াচ্ছে স্যার, স্যারকে তো ওইরকম ভাবে দেখানো সম্ভব না। তো আমি দেখলাম যে না, অনলাইনে তো ভালো ক্লাস করায়, অনলাইনটা আমার জন্য সুট করবে। তার মানে এটা কলেজে ভর্তি হওয়ার পরপরই তুমি পেয়েছিলা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেন তার মানে তোমার কলেজ লাইফের একদম শুরুর দিক থেকে তোমার হাতে অনলাইন ক্লাসগুলো চলে আসছিল এবং তুমি মোটামুটি আমাদের যে ক্লাসগুলো যেগুলো ইউটিউবে ছিল সেগুলো দেখে তুমি তোমার প্রস্তুতিগুলো নিয়ে আসছিলা। তোমার ইয়ার চেঞ্জ যে পরীক্ষাটা, ইয়ার চেঞ্জ পরীক্ষা সম্পর্কে একটু বলো তো, এটা কেমন ছিল? আমার একটা ব্যাপার ছিল, আমি আমার মাকে, আমার মা মানে উনি এমন একজন মহিলা, আমি আমার মা সম্পর্কে যদি একটু বলি, উনি একজন মানুষকে মানে জিরো থেকে হিরো বানাইতে পারে এরকম আমার মনে হয়। কারণ কি, আমি যখন কলেজ থেকে বাসায় আসলাম ওইখান থেকে, তখন আমার হেলথ কন্ডিশন ভালো না, প্লাস আমার সব সিলেবাসের অবস্থা ভালো না। উনি আমাকে ওই কলেজে ভর্তি করেন আর বললেন কি যে আরে কোনো সমস্যা নাই, পরীক্ষাটা দাও, কিছু হবে না। আমি পরীক্ষা দিলাম, আমি মাকে একটা কথা বলছি, মা যেভাবেই হোক আমি ফার্স্ট হবো কলেজে, আমার ইচ্ছা। তো পরীক্ষা দিলাম, সেখানে গিয়ে দেখলাম বাহ, আমি তো ফার্স্ট হয়ে গেলাম। মাশাআল্লাহ। ফার্স্ট ইয়ারে যতগুলো পরীক্ষা দিছি কলেজে সব জায়গায় আমি ফার্স্ট হয়েছি কলেজে আর কি। আমার রেজাল্ট ভালো ছিল। আর অবশ্যই এটা মানে উল্লেখ করার মতো একটা বিষয় যে আমি আমার জীবনে যতজন শিক্ষক পেয়েছি ওনারা সত্যি আমাকে মানে এক্সট্রা অর্ডিনারি, স্কুল জীবনে যেটা ছিল এক্সট্রা অর্ডিনারি ভাবে আমাকে ট্রিট করতেন, আমাকে একদম হাতে কলমে ধরে এটা এটা এভাবে হবে এভাবে হবে শেখাতেন। আমি সত্যি খুব কৃতজ্ঞ। আমার স্কুলে যতজন শিক্ষক ছিলেন, সম্মানিত শিক্ষক ছিলেন, সবার প্রতি আমি মন থেকে খুব 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 কৃতজ্ঞ। আমার কলেজের শিক্ষক যারা ছিলেন ওনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। ওনারাও আমাকে মানে আলাদাভাবে গাইড করতেন, আমাকে আলাদাভাবে যে এটা এইভাবে পড়ো, এটা এইভাবে পড়ো, ভালো হবে। তো এটা করতাম। আমার মনে হতো যে স্যার ম্যাডামের কথা শুনবো, পড়বো, আমার মায়ের একটা স্বপ্ন আমাকে নিয়ে আমাকে পারতে হবে। তো আমি কলেজ লাইফে মোটামুটি সবগুলো এক্সামে ভালো একটা রেজাল্ট করছি, এই জন্য খুব ভালো লাগতো। আরেকটা টার্গেট, একটা মজার ঘটনা বলি। আমি ক্লাস 8-এ পড়ি সময় আর কি আমার বাসায় একটু ছোট করে মিলাতের আয়োজন করছে, আমার পরীক্ষাটা যাতে ভালো হয় আর কি, করে যেরকম 4-5 দিন আগে। তা আমি আর কি টুকলি করে বই এখানে রেখে খাতা উপরে নিয়ে লিখতেছি। আমার খালামুনি পাশে বসেছিল। আমি তো আর জানি না যে খালামুনি আমাকে দেখতেছে, আমি গাইড থেকে চুরি করে অঙ্ক করি। খালামুনি তো আমাকে কিছু বলে নাই, ডাইকা নিয়ে আসছে আমার আম্মুকে বলছে ও তো দেখে দেখে অঙ্ক করে, গাইড থেকে অঙ্ক করে। হ্যাঁ, আম্মু পিছনে ছিল, আমার দিকে তাকায় নাই, বলছে ও দেখে অঙ্ক করে। এটা কি এসএসসি সময়, রাইট? হ্যাঁ এসএসসি। আমি বলছে ও গাইড থেকে দেখে কখনো অঙ্ক করে না, ও পেরেই অঙ্ক করতেছে। চলে গেছে আমার মাথায় গেছে আম্মা এত বিশ্বাস করে, এই বিশ্বাস ভাঙা যাবে না, এই বিশ্বাস কোনোদিন ভাঙা যায় না। কারণ ওনার এত বিশ্বাস, আমি এত বড় খারাপ কাজ করতে পারি না, আমাকে এই বিশ্বাস রাখতে হবে। আমি তারপরে কলেজে যতগুলো পরীক্ষা দিছি, ম্যাথমেটিক্সে, হায়ার ম্যাথে কোনোটাই আমি মানে 1 মার্কস টিচার কাটতে পারিনি, 100-তে 100 ছিল। তারপরে আমার এসএসসিতে হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোতে 100-তে 100 ছিল। মানে ম্যাথে আমি কোনোদিন ম্যাথের জন্য মানে পরে আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয় না। এটা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার একটা ইচ্ছার কারণ ছিল। আচ্ছা, তুমি তো ইঞ্জিনিয়ারিং এর জন্য তাহলে ফার্স্ট ইয়ার থেকেই মোটামুটি নিজে প্রিপারেশন নিচ্ছিলে, রাইট? তোমার সাথে আগে যখন কথা হচ্ছিল তুমি একটা কথা বলছিলা যে একটা স্টুডেন্টের ফার্স্ট ইয়ার থেকেই তার অ্যাডমিশনের জন্য পড়াশোনা করে ফেলা উচিত। তো তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মানে আমরা তো নরমালি গ্রুপের সাবজেক্ট বলতে 4টা বুঝি, পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্টের প্রিপারেশন সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু ছোট করে বলতা যে তুমি কিভাবে। আমার এসএসসি তে তো সবগুলাতেই 100 ছিল। এইচএসসি তে, কলেজে? এসএসসি তে কলেজে যখন গেলাম তখন ওই যে কয়েকটা সাবজেক্টে করলো, ওই যে অটো ব্যবস্থা করা হলো, ওইটাতে তো আগে রেজাল্ট দিল। কিন্তু পরীক্ষাটা হয়েছিল ফিজিক্সে আমার 94%-এর উপরে মার্ক ছিল। তো মানে এই 4টা প্রিপারেশন আমি মূলত অনলাইন থেকে নিয়েছি। সত্যি কথা বলতে আমি এসএসসির পরে মনের থেকে একটা জিনিস ফিক্সড করছি, আর কখনো আমি মানে টিউটর খুঁজবো না, আমি অনলাইনে পড়বো। আমার ইচ্ছা যে আমি কোনো একদিন কোনো একভাবে আমি সবাইকে এটা জানাবো যে আমাদের মতো যারা গ্রামে থাকে, এত গ্রাম, আমার যেই গ্রামটা আর কি, ওখান থেকে কেউ এখনো পর্যন্ত জাহাঙ্গীরনগরে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান এবছর না। তো আমার একটা ইচ্ছে ছিল যে আমি ওদেরকে আবার জানাবো যে আমি কোথাও পড়িনি। তার মানে হচ্ছে তুমি তোমার ওই এলাকার মধ্যে প্রথম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে এখনো কেউ নেই। হ্যাঁ, তো ওইটা আমার একটা ইচ্ছে ছিল। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো যে বলতে পারতেছি আমি ইন্টারে কোথাও প্রাইভেট পড়িনি, অনলাইনে যে ক্লাসগুলো ছিল ওগুলো করতাম, বোর্ড ম্যাথগুলো প্র্যাকটিস করতাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে আর কি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো তোমার যেহেতু ইঞ্জিনিয়ারিং থেকে আগে থেকে প্রস্তুতি ছিল, তুমি কোন সাবজেক্টটায় সবথেকে বেশি প্রেসার ফিল করতা বা প্যারা খাইতা, এরকম টাইপের ছিল?
আমি সব থেকে বেশি প্যারা খাইতাম হচ্ছে গিয়ে ফিজিক্সে। আচ্ছা এই ফিজিক্সে কেন, আমি একটা সূত্র দিয়ে ম্যাথ করছি, আমি খুব কনফিডেন্ট, অঙ্কটা হয়েছে, খুব মানে আগ্রহ উদ্দীপনা নিয়ে সলিউশন পেপারটা খুলে দেখে অঙ্কটা হয়নি, উত্তর মিলেনি। কেন মিলেনি? সূত্রটা ভুল লিখছি। আমার কাছে এটা কি দুঃখ লাগতো যে আমি তো এই সূত্রটা পারি, তখন কেন অ্যাপ্লাই করি নাই আমি এই সূত্রটা? পারতাম, তাও আমি এটা দেই নাই কেন? এটা দিলেই তো আমার 10টা মার্ক হয়ে যেত। এটা একটা আফসোস লাগতো। ইংলিশ বাংলা আইসিটির কি অবস্থা ছিল কলেজে? আমার কলেজ লাইফে ইংলিশ বাংলা আইসিটি, আমি বাংলা মানে বাংলা আমার খুব আবেগের একটা সাবজেক্ট ছিল। আমার মনে হতো কি বাংলা আমি এত সুন্দর করে লিখবো, স্যার আমার খাতার প্রশংসা করবে, আমাকে ক্লাসে এসে সবার সামনে দাঁড় করায় বলবে এই খাতাটা কার, এত সুন্দর লিখছে। এটা মানে সত্যি কথা বলতে এটা আমার একটা মানে অভ্যাস ছিল যে স্যার বলবে। তো একবার হয়েছিল, স্যার একদিন ক্লাসে এসে বলছে যে এই খাতাটা কার, কে লিখছে, এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমার। আমি কাউকে 90-এর উপর মার্ক দিই নাই বাংলায়, ওকে আমি মার্ক দিছি, ও ভালো লাগছিল। আমার এসএসসিতে 90-এর উপরে মার্ক ছিল বাংলায়। ইংলিশ যেটা, ওটা তো আমি খুব ভালো লাগতো যে ইংলিশে টট করে কথা বলে ওরা, ভাল লাগবে, ইংলিশে বেশি মার্ক পাওয়া লাগবে, এটা একটা ইয়ে ছিল। আর আইসিটি সব থেকে আমি ভয় পেতাম, মানে আইসিটিতে ফেল করব, মনে হয় ফেল করব হাবভাব নিয়ে পরীক্ষা দেই, ও মা স্যার দেখি বলে 90-এর উপরে পাইছে। আমি বলি এটা কেমনে হইলো, মানে স্যার যা যা ম্যাথ করাইছে আইসিটিতে হুবহু, মানে ওই রকমের টাইপের কোশ্চেন হয়, ওই রকম পারতাম। তো আইসিটির সব ক্রেডিট হচ্ছে আমার কলেজের টিচার, আইসিটি খুব ভালো। বুঝতে পেরেছি। আচ্ছা, আর আমার সাবজেক্ট বায়োলজি নিয়ে জিজ্ঞেস করলাম না, কিন্তু তুমি অলরেডি বলে ফেলছো। বায়োলজি জিজ্ঞেস করেন, কারণ কি বায়োলজি আমি যে টুলুমুলু কুতুব সকিনা পড়লাম। আচ্ছা, টুলুমুলু মানে হচ্ছে টায়ালিন এন্ড ভোল্টেজ, ওটা হচ্ছে লালারসে থাকে। কুতুব সকিনা দিয়ে ওই যে জিনতত্ত্ব চ্যাপ্টারটা পড়ালেন, আমি আজও ভুলি নাই। 40 ডেজ বায়োমিশনের ক্লাসগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলা কথা আমার খুব ভালো লাগতো এই সাবজেক্টটা। আরেকটা জিনিস, আমার ফ্যামিলি থেকে মানে এত সাপোর্ট পাইছি, আমি এটা মানে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতে হয় যে আমি সত্যি হয়তো বা এত দূর আসা সম্ভব হতো না, কারণ আমাদের গ্রামের দিকে অনেক ভালো স্টুডেন্ট আছে, এটা সত্যি কথা। কিন্তু এত দূর আসা যায়, ঢাকা পর্যন্ত আসা যায়, জাহাঙ্গীরনগরে যাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়, এরকম খুব টাফ, চিন্তা করাটাই অনেকে চিন্তাই করতে পারে না এই পর্যন্ত। বাট এই যে তুমি এখন চান্স পেলে, এখন কিন্তু বাকিদের জন্য একটা স্বপ্ন তৈরি হবে যে আচ্ছা ঠিক আছে, তাসরিয়া পেয়েছে তাহলে আমিও পারবো, বা ও পেয়েছে তার মানে আমার ছেলে মেয়েও হয়তো বা এখানে যেতে পারবে। এই জন্য আমি বারবার করে বলতেছি যে আমার স্কুলের নামটা বলেন, স্কুলের নামটা বলেন। এটা আমার স্কুলের যারা আছে ছোট ভাই সবার জন্য আই থিংক স্কুলের যখন টিচাররা এই ভিডিওটা দেখবে তারাও হয়তো অনেক খুশি হবে যে মানে এটা একটা বাকিদের জন্য একটা অনুপ্রেরণা যে এই স্কুল এখান থেকে পড়াশোনা করে একটা মেয়ে চান্স পেলো, এটা ইন্সপিরেশন দেখবা। এবং আমার তো মনে হয় যে এমনও হতে পারে যে তোমার স্কুলের টিচাররা এই ভিডিও দেখার পরে স্কুলে যে বলবে বাকি স্টুডেন্টের কাছে। আমার আরেকটা বিষয় ছিল যে আমি ছোটবেলা থেকে মানে আমাকে কেউ জোর না করলে আমি কিছু করবো না, চুপচাপ বসে থাকতাম। তো একদিন স্যার আমাকে বললো যে তাসরিয়া একটা বিতর্ক প্রতিযোগিতা আছে, আসো তো, বিতর্ক প্রতিযোগিতায় নাম দিবা, কালকে আমাদের কালীগঞ্জ আমাদের উপজেলা যেটা, ওখানে প্রতিযোগিতা আছে। আমি বলছি না স্যার, আমার কথা বললেন? বলছে না তুমি দলনেতা হবা। আমি বলছি আমি 6-এ পড়ি স্যার, ওরা ক্লাস 10-এ পড়ে, আপনি কি বল, চলো। তো ওই হিসাবে আর কি আমার ইয়েতে যাওয়া, উপজেলাতে যাওয়া। তো আমি দেখলাম 6 বারের চ্যাম্পিয়ন হয়ে গেলাম। প্রতি বছরই হতো এরকম কম্পিটিশন। এবং তোমার মধ্যে মানে ডিবেট করা বা বক্তব্য দেওয়ার একটা মানে ফ্লুয়েন্সি আছে, এটা আমি শুরু থেকে বুঝতে পারছিলাম। তারপরে হলো কি একদিন বললো রচনা প্রতিযোগিতা দিবা। তো আমি বললাম কি স্যার ওখানে অনেক দামি দামি স্কুল কলেজের ছাত্রীরা আসবে, আমাকে প্রাইজ দিবে না, আমি গিয়ে কি করবো? বলছে তোমাকে দুপুরবেলা খাওয়াবো। স্যার আমি যাবো। চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখি কম্পিটিশনের মধ্যে খ গ্রুপ, আমি তো ছোট ছিলাম, তো আমি খ গ্রুপ একজনই, আমার খুশি দেখে কি একজনই ফার্স্ট হবো, খুব খুশি। আমি ফার্স্ট হলাম, সেখানে গাজীপুর নিয়ে আসলাম আমাদের জেলা, ওখানেও ফার্স্ট হলাম। এই খুশি রাখি কোথায়? পরে ঢাকাতে নিয়ে আসা হলো আমাদের প্রতিযোগিতা, সেখানে আদমজি ক্যান্টনমেন্ট, হ্যাঁ ওখানেই প্রতিযোগিতা, ওখানে দিতে হয়েছিলাম। তারপরে মানে স্যারেদের হাত ধরে এটা। আর আমার মনে আছে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম একবার, তো আমি ইচ্ছা নাই যাওয়ার, পরের দিন অনুষ্ঠান আমি যাবো না। আমার মা বলছে উঠো যাও, কিছু পারা লাগবে না, এমনিতে তুমি যাও। মানে ওখান থেকে যে সাহস পাওয়া। তারপরে এমন হয়েছিল যে আমাদের উপজেলায় যিনি ইউনু ছিলেন, ক্লাস শিক্ষা অফিসার, ওনারা এখনো আমাকে চিনেন, ওনাদের সাথে এখনো আমার কথা হয়। ইউনু শিক্ষা অফিসার, ওনারা আমাকে খুব স্নেহ করেন, ওনাদের সাথে আমার মানে কথা বলতে খুব ভালো লাগে। যেখানে ওনাদের সান্নিধ্যে যাওয়াটা টাফ হয়ে যায়, সেখানে ওনারা আমার নাম জানেন, চিনেন, সেটা আমার কাছে একটা বড় পাওয়া। আমি জাতীয় সংসদেও 2 বার গেছিলাম, মাশাআল্লাহ। জাতীয় সংসদে 2 বার যাওয়া হয়েছিল আমার বক্তৃতা এর জন্য, স্কুল থেকেই
খুব তারপরে তোমার আনন্দ এক্সট্রা লাগে কারিকুলার ওগুলা। অ্যাক্টিভিটিস গুলা হ্যাঁ। প্রথম থেকে ছিল, এবং কলেজ হ্যাঁ, class six ইনশাল্লাহ থেকে। ইউনিভার্সিটি লাইফেও এটা আশা করি সেটা চলমান থাকবে সুযোগ। আমি খুব বিজ্ঞান মেলাতে যাইতে পছন্দ করতাম। আমি বিজ্ঞান মেলায় যখন কলেজে ছিলাম তখন আমাদের গাজীপুর থেকে আমি দ্বিতীয় স্থান অধিকার করছিলাম আমাদের ওখানে। এগুলো খুব মানে তার মানে অনেকের আমার- যে ধারণা এরকম, যারা একটু হ্যাঁ। বুক ওয়ার্ম হয় বা একটু পড়ুয়া টাইপের হয়, তারা আসলে অন্য কোনো কাজকর্ম করে না, এটা তাহলে একটা ভুল ধারণা। হ্যাঁ, এটা ভুল ধারণা। কিন্তু পড়ুয়া বলতে কেমন পড়ুয়া, একটা আছে যে আমি পড়ছি প্লাস আমি এটা ভিতরে নিচ্ছি, আমার এটা মানে এটা একটা মেসেজ দেওয়া সবাইকে। আমরা অনেক কিছু পড়ি কিন্তু ওই বিষয়গুলো আমাদের ভিতরে থাকে না। যেমন আমরা অনেক ক্ষেত্রে এটা আমি দেখি যে আমরা সবাই শেখ সাদী ওনার সম্পর্কে জানছি যে উনি একটা পোশাক পরে গেছিলেন খাবার দাওয়াতে, ওনাকে ট্রিট করা হয় নাই, তারপরে ওনাকে আবার দেখা গেল দামি কাপড় পরে তারপর ট্রিট করছে। এখনো আমাদের সমাজে এটা চলে না। কেউ বিশ্বাস করুক আর না করুক, Yes. এটা এখনো আমাদের সমাজে চলে না। একটা কথাই আছে যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, হ্যাঁ, এটা এখনো আছে। তারপরে একটা জিনিস যে ভালো রেজাল্ট মানে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো জায়গায় খুব ভালো করতে হবে, তার উপর একটা প্রেশার ক্রিয়েট করা, এটা এখনো আমাদের সমাজে আছে। এখনো বাসায় গিয়ে গিয়ে জিজ্ঞেস করা যায় ওই তোর A+ আসছে, ওখানে চান্স হয়েছে, এটা একটা খুব ব্যাড একটা হ্যাবিট। আমার মনে হয় কি আমরা যা যা পড়ি, যে বইটাই পড়ি না কেন, বই পড়া, প্রমোদ চৌধুরীর উপন্যাস, আমার খুব ফেভারিট একটা প্রবন্ধ জাহানারা- ছিল হ্যাঁ, কি, প্রমোদ চৌধুরীর বই পড়া। ওইটাতে উনি একটা কথা বলছিলেন যে বাচ্চাকে দুধ খাওয়ানো ভালো, কিন্তু একটা দুধের পাতিল বা হাড়ির মধ্যে যদি একটা ছোট বাচ্চাকে ঠেলে দেয়, ওই দুধে পড়েই তার মৃত্যু হবে। আমি এটা একটা মেসেজ দিতে চাই যে যে যাই পড়ো না কেন, বা আমার যারা জুনিয়র আছে বা আমার থেকে বড় যারা, তারাও হয় কেউ না কেউ ভিডিওটা দেখবে, আমার একটা রিকোয়েস্ট থাকবে যা পড়ি তা যেন মনের ভিতরে থাকে, শুধু যেন মুখস্থের জন্য না থাকে। মনের ভিতরে যদি থাকে, বাংলাদেশ না পুরো পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। কারণ ধীরে ধীরেই সবকিছু হয়। আপনি যদি চেঞ্জ হন, আপনার পরিবার চেঞ্জ হবে, আপনার পরিবেশ চেঞ্জ হবে, পুরো দেশটাই চেঞ্জ হবে। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি যে যা পড়তেছি তা ভিতরে নিব। ভিতর থেকে নাও। তাছাড়া আমার একটা কোশ্চেন থাকবে, তুমি তো ইঞ্জিনিয়ারিং আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং হ্যাঁ। ব্যাচে তো ভর্তি হলে, তারপর তোমার ভার্সিটিতে পরীক্ষা দেওয়া, ইঞ্জিনিয়ারিং কোর্সে ক্লাস করে ভার্সিটিতে চান্স পাওয়ার এইটার কম্বিনেশনটা, এবং তুমি অভিধার একটা কথাও বললা, এটা যদি আমাকে একটু এক্সপ্লেন করতে, তোমাকে কিভাবে হেল্প করছে এই ব্যাপারটা? আমার কাছে মনে হয় যে অভিদা একটা দিন বলছিল, আমি একবার উত্তরাতে অভিদা আসছিল, ওখানে গেছিলাম, তো অভিদাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল, অভিদাকে আমি দেখতাম, আমার ভালো লাগতো। অভিদা একটা কথা বলছিল যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তারা এইটুকু শিওর থাকো যার বুয়েট দিতে হবে তার যে কোনো ভার্সিটিতে হয়ে যাবে। তো আমার মেডিকেলের রেজাল্ট খারাপ হওয়ার পরে খুব ডিপ্রেশন, আমি ভাবছি যে আমার কথা হলো। এটার কারণ হচ্ছে আমার ওই চারপাশে কেউ এসে বাসায় এসে জিজ্ঞেস করে মেডিকেলে হয়নি, আমি তাকে বলতাম যে আমি তো মেডিকেলের প্রিপারেশন নেইনি, আমাকে কেন জিজ্ঞেস মানে এই যে হয়ে গেছে এত ভালো স্টুডেন্ট চান্স পাইলো না মেডিকেলে। না, এটা বলে নাই, বাট আমাকে এসে বললো যে তোমার মেডিকেল হয়নি, আচ্ছা আমি তো আশা করছিলাম তোমার হবে। আমি বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলাম, সেখানে আমার মেডিকেলটা আশা করাটাই একটা বোকামি। সেখানে আবার আমাকে এই কোয়েশ্চেন, তো খুব ডিপ্রেশন চলেছে। ওই যে বললাম বাবা একটা কথা বললো, সেই জন্য পরীক্ষা। বুয়েটে পরীক্ষা দিছি, আমার মামা ফোন দিয়ে বলতেছে, ফুচকা খাইতেছি পরীক্ষা দেওয়ার পরে, মামা ফোন দিয়ে বলতেছে পরীক্ষা কেমন, আমি বলছি হবে না চান্স, শিওর থাকো, আর ফোন দিও না, আমি ফুচকা খাচ্ছি। এইটা আবার পাশের থেকে এক মহিলা শুনছে, ওনার ছেলে মেয়ে আর কি ওই স্কুলের পাশে বিক্রি করছিল ফুচকা। বলছে মা তুমি কি পরীক্ষা দিলা? আমি বলছি হ্যাঁ আন্টি পরীক্ষা দিছি। পরে উনি আর কিছু বলেনি। বাসায় গেছি, পরে আমি মানে একদম পুরো প্রিপারেশন নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির জন্য। আমি সত্যি কথা বলতে কোনো বই কিনি নাই ভার্সিটির জন্য, শুধু ঢাকা ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনছি। আর মানে আমার বায়োলজির প্রতি একটা আগ্রহ ছিল, কি বায়োলজি স্যার আমাকে খুব মানে সহায়তা করতো। উনি বলতেন যে তাসরিয়া তুমি বায়োলজি পারো, তুমি বায়োলজি খুব ভালো করবে আমার মনে হয়, আর আপনার ক্লাসগুলো যেগুলো জাস্ট অসাধারণ ছিল। কারণ কি বায়োলজিতে আরেকটা জিনিস না বললেই নয়, ওটা হচ্ছে ভোলা মামা ওয়ান পিস, ভোলা মামা ইন্টারনেট প্যাকেজ জানে, ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে, ভোলা মামা ইন্টারনেট প্যাকেজ। ওটার অর্থ যে ভোমার প্যালেটাইন, তারপর হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ফেসিয়াল বোনস গুলা, আর এটা হচ্ছে ফ্রন্টিপ্যাটে অক্সিজেন সেটে এলো, ফ্রন্টাল প্যারাইটাল। টেম্পোরাল। আমি যখন কেউ মজা করে বলি এই ফ্রন্টিপ্যাটে অক্সিজেন সেটে এলো, ওরা ধরতেই পারে না আমি ওকে আসলে কি বলতে চাইতেছি। এটা একটা এগুলোতে আমি এতদিন পড়িয়েছি, বাট তোমার মুখে যখন শুনলাম তখন এটা অন্যরকম একটা অনুভূতি। আমার খুব ভালো লাগছিল এই পড়াগুলো। তো আমার বায়োলজির প্রতি আবেগ ছিল, আমি বায়োলজিতে চিন্তা করি নাই বায়োলজি। এখানে একটা মজার ঘটনা ঘটছিল, হয়েছে কি আমার বাবাকে আমার মানে ইন্সপিরেশন, ফার্স্টের দিকে তো মা খুব ইন্সপিরেশন ছিল আমার। আগেই বলছি যে মা আমার ছোটবেলা থেকে একদম শিশু শ্রেণী থেকে আমাকে এমন ভাবে মানুষ করতে চাইছিলেন যেন আমি
কোনো কিছুতে মানে ভয় না পাই, সামনে যাতে আগায় যাইতে পারি, নিজের পায়ে দাঁড়ানো যেটাকে বলে, রেজাল্ট যাতে করতে পারি। আমার মা, আমি এটা আগেও বলছি যে আমার মা, উনার কাছে আমি আসলে শিক্ষকতা মানে কি ওটা খুঁজে পাই জিনিসটা। অবশ্য আপনার কাছে এই রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, করবো পরে মানে এটা আমি খুঁজে পাইতাম মায়ের মধ্যে। কিন্তু যখন আমার অ্যাডমিশন ফেজটা শুরু হলো, আমি দেখলাম আমার বাবাকে, উনি জব করতেন, তো ওনাকে দেখলাম একদিন ডবল ডিউটি করছেন। আমি অবাক যে কেন ডবল ডিউটি করছেন। উনি ডবল ডিউটিটা করতেন যাতে আমাকে নিয়ে ওনার যে জার্নিগুলো ওগুলো যেন আরো স্মুথ হয়, ওগুলোতে যাতে কোনো প্রবলেম না হোক, আমার জন্য কষ্ট করছে, আমার যাতে সহজ হয়, আমার জন্য উনি কষ্ট করছে। আমার কাছে এটা মনে হয় যে বাবা কষ্ট করছে কার জন্য, আমার জন্য কষ্ট করছে। একদিন এমন ছিল বাবা 22 ঘন্টা ডিউটি করছে, তো আমি বলছি এই বাবা 22 ঘন্টা ডিউটি করছে, এই 22 ঘন্টা আমি পড়ার টেবিল ছেড়ে দিই, এই 22 ঘন্টা আমি পড়বো। বাবা কষ্ট করছে, আমাকেও কষ্ট করা লাগবে। বাবা যদি ওখানে কাজ করতে পারে, আমি 22 ঘন্টা বসে থাকি, এমন কোনো কাজ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখলা, এই মুহূর্তে যে কথাটা শুনলা যে বাবা মার যে পরিশ্রম বা বাবা মার যে কষ্টের যে ব্যাপারটা, আমাদের আসলে এত বেশি মোটিভেশনের কিন্তু প্রয়োজন নাই। মোটিভেশন এমন একটা জিনিস যেটা কিনা আসলে লাইক এখন আছে, শুনলাম ভাল লাগলো, শেষ। অনেকে খালি জাস্ট ইউটিউবে মোটিভেশন মোটিভেশন দেখে পড়তে বসার জন্য। আমার তো মনে হয়েছে সব থেকে বড় মোটিভেশন আমাদের বাসায় আছে, আমাদের বাবা মা। কারণ তারা যেই কষ্টটা করে, যে মাত্র যে গল্পটা শুনলাম যে তাসরিয়া সে 22 ঘন্টা পড়বে এরকম একটা নিয়ত করেছে। কারণ কি? তার কারণ হচ্ছে তার বাবা তার জন্যে, তার ফ্যামিলির জন্য এবং তার পড়াশোনার জন্য 22 ঘন্টা টোটাল ডিউটি করেছে তার অফিসে। এই তার বাবার এই কষ্ট দেখার পরে তার মোটিভেশন আসলে এরকম যে আমি 22 ঘন্টা টেবিল ছেড়ে উঠবো না। তো আমার মনে হয় যে মোটিভেশন খোঁজার জন্য এত বেশি ভিডিও খোঁজার দরকার নাই, আমাদের মোটিভেশন আমাদের বাসায় আছে, আমাদের বাবা মা। তো তাসরিয়া, তুমি বলছিলা। হ্যাঁ, পরে আর কি বাবার ওইটা দেখে আমার পড়া, তো আমি একদিন আমার টেবিলের সামনে একটা লিখে রাখছিলাম, চার্টের মতো বানিয়েছিলাম, লিখছি যে বাবা 22 আওয়ার্স আই উইল ডু ইট। তো ওইটা করা হলো। তারপরে আমি যখনই পড়তে বসতাম ওই খাতার মধ্যে লিখে রাখতাম বাবা মা যখন মেডিকেলে হয়নি, নর্মালি ডিপ্রেসড। একদিন ওই যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা, 9 তারিখে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা। তো আগের দিন আমাকে আমার ভাই গিয়ে বলতেছে, এই তোদের বুয়েটের রেজাল্ট দিছে, পিডিতে দেখবি রেজাল্ট। আমি বলছি তুই আমার চোখের সামনে থেকে যা, কখন রেজাল্ট দিছে? বলছে আসরের সময়। বলছে হবে না, তুই আমার চোখের সামনে থেকে যা। এই তোর রুলটা দিবি। আমি বলছি দিব না। পরে কোত্থেকে ও এসে বলতেছে কি তোর মনে হয় রে হয়েছে, আমার মনে হয়। আমি দে। পরে মানে একেবারে খুব বাজে ব্যবহার করে সার্চ দিলাম, উমা দেখি আমার নাম লেখা চলে আসছে। আমি বললাম তার মানে কোথাও না কোথাও হবে, ইনশাআল্লাহ একটা আশা হয়ে গেছে। হ্যাঁ, পরে আবার পরীক্ষা দিব। তো পরের দিন পরীক্ষা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট, মেডিকেলে হয়নি, ডি ইউনিট হবে না, খুব আশা নিয়ে আমি গেছি পরীক্ষা হলে। কি চিল মুড, মানে বাবা যে বলছে যে ঘুরতে যাবে, আমার চিল মুড দেখে সাথে যারা পরীক্ষা দিতে তারা ডিপ্রেসড হয়ে গেছে। এই তোমার কি চান্স হয়ে গেছে? আমি বলছি না। বলে তোমার দেখে মনে হচ্ছে তোমার মেডিকেলে চান্স হয়েছে, আবার আসছে পরীক্ষা দিতে। বলছে আরে না পোকা, চিল করতে আসছে অন্য গ্রুপে, আমার এই গ্রুপে পরীক্ষা আছে। দিছি পরীক্ষা, তারপরে হচ্ছে একদিনে অফ ছিল, পরের দিন এই ইউনিট পরীক্ষা দিব, তার আগে রেজাল্ট তো চলে আসছে। হ্যাঁ, ওই দিনই তো চলে আসে রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট চলে আসলো 70তম। আমার খুশি দেখে কি, আমি বলছি আরে কনফার্ম হয়ে গেছে 70তম আসে কি করে। আমি তো খুব খুশি, 70তম, বারবার রুল মিলাইছি। পরের দিন পরীক্ষা গেছে হচ্ছে আবার বুয়েটে রিটেন দিলাম, রিটেন পরীক্ষা একদিন পরেই রিটেন পরীক্ষা দিছি। পরের দিন আবার বন্ধ, তারপরের দিন এই ইউনিট পরীক্ষা। এই ইউনিট পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো দিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল পরীক্ষাটা দিয়ে, কারণ বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি পারতাম। তো এই একটা পরীক্ষা যার রুল নাম্বার আমি মুখস্থ করছি, আর কোনোটা রুল নাম্বার মুখস্থ ছিল না। তারপরের দিন ছিল, তারপরে পরীক্ষা ছিল 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আগের দিন 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি আমার জন্মদিন। এখন 14 ফেব্রুয়ারি আমার খালাতো বোনের বাসায় আমি, তো সে কেক নিয়ে আসছে। আমি বলছি তুমি চুপ। ওই দিন আবার সবে কদর ছিল না, মানে একটা স্পেশাল রাত ছিল ওই দিন, সবাই নামাজ পড়তেছে। সন্ধ্যা থেকে আমার মুড খারাপ, যদি না হয়। আমি বলছি যদি না হয়, আমি বলছি যদি না হয় ধরে নিবা যারা খাতা দেখছে তাদের কোনো ভুল হয়েছে, তো আমার হবেই। যদি ওখানে ভুল না হয় তাহলে আমার হবেই। তো কেক কাটবো, কেক নিয়ে এসে বসে রয়েছে। আমি বলছি বসে থাকো, যদি ভালো হয় কেক কাটবো, নয়তো কেক যেভাবে আনছো ভাবে রেখে দিবো। ও দেখলাম 11তম পজিশন চলে আসছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর। খুব খুশি হয়েছিলাম, কেক টেক কেটে উদযাপন করলাম। পরের দিন গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে তোমার তো চান্স হলো, এখানে পজিশন আসলো এবং সাবজেক্টও আসলো। দেন তুমি চুজ করলা জাহাঙ্গীরনগরে যাবা, জাস্ট বিকজ অফ ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স। তাই হ্যাঁ, আমি এটা আবার আমি বললাম না আপনাকে ভাইয়া যে আমার স্যার ম্যাডাম যা বলছে তাই, এখানে আর কোনো কারোর কথা চলবে না। আমি কলেজে গেছি একবার, ওই যে আমার ট্রান্সক্রিপশন আরো কাগজপত্র নিয়ে আসতে, এক ম্যাম আর স্যার আমাকে বললো যে তুমি কি জানো জাহাঙ্গীরনগর সিএসি খুব ভালো একটা সাবজেক্ট তুমি পাইছো, তোমার এখন যদি তুমি ভার্সিটির কথা ভেবে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, ঢাবিয়ান
একটা জিনিসের জন্য তুমি যদি ওখানে যাও, আমার মনে হয় সিদ্ধান্তটা তোমার ভুল হবে। তোমার সিএসসি ডিপার্টমেন্টে থাকাটা সঠিক সিদ্ধান্ত হবে। তো আমি ওই যে ওখান থেকে শুনে আসছি, স্যার এটা বলছে, ম্যাডাম এটা বলছে, বাসায় এসে ডাইরেক্ট যে আমি যাবো না, যেদিন দেখা করতে বলবে ওই দিন যাবো না। তো মাইগ্রেশন হয় সাবজেক্ট, হয়তো বা অন্য সাবজেক্ট আসতো, কিন্তু তুমি ডিটারমাইন্ড ছিল যে আমি সিএসসি তেই পড়বো। না, এটা খুবই ভালো কাজ করেছো, কারণ আমরা কিন্তু প্রায় পত্রপত্রিকাতে দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট এর বিভিন্ন সাফল্য বা তাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে সাফল্য থাকে, বিশেষ করে সিএসসি ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে কিছু বায়োলজিক্যাল কিছু ডিপার্টমেন্ট আছে, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, এই সকল ডিপার্টমেন্টের প্রায় কিন্তু নিউজ আসে সিএসসি পাবলিক হেলথ তারা খুব ভালো করছে এবং তারা বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে দেশের নাম উজ্জ্বল করছে, এরকম সুযোগ কিন্তু। আমি কিন্তু এটাই চাইবো অ্যাজ এ টিচার, তোমার একজন শিক্ষক, যেহেতু তুমি বললা যে তুমি আমার ফার্স্ট ইয়ার থেকে ক্লাসগুলো করছো এবং 2024 ব্যাচের প্রতি কিন্তু আমারও একটা ভালো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কারণ 24 ব্যাচটা আমাকে আবার নতুন করে শিখিয়েছে, সেটা আমার একটা অন্য গল্প, নতুন করে শিখিয়েছে যে আসলে টিচার হিসাবে মানে কি করা উচিত। তো সেই 24 ব্যাচের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আমি তোমাকে বলবো যে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এমন কিছু করো যে তুমি আমাদের বাংলাদেশের নামটা যাতে দেশের বাইরে রিপ্রেজেন্ট করো, এবং অবশ্যই তোমার সুযোগ থাকলে তুমি তো অবশ্যই দেশের বাইরে যাবা, বাট সেখান থেকে আবার দেশে ফিরে এসে দেশের জন্য যাতে কিছু একটা করতে পারো। অ্যান্ড এবং তোমার যদি আই ডোন্ট নো তোমার মানে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে, মানে যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে গেছো, ইঞ্জিনিয়ার তো হবাই, বাট ইঞ্জিনিয়ার হওয়াই তো আর শেষ না, এরপরে তো আর অনেক কাজ থাকে। বাট আমি তোমার প্রতি এইটুকু আশা রাখবো যে তুমি আবার দেশে এসে আমাদের দেশের স্টুডেন্টগুলোকে শিখাবা যে ইঞ্জিনিয়ার কি, ইঞ্জিনিয়ার কে। আমার একটাই এখন মানে আমি বললাম না যে কিছুদিন যাবত আমি কিছু শিক্ষক, তারপরে হচ্ছে আমার মাকে আমি খুব কাছ থেকে ইদানিং দেখছি। তো আমার কাছে মনে হয় আমি যেই প্রফেশনে যাই না কেন, শিক্ষকতা এটা প্রফেশন হিসেবে না নিলে আমি শিক্ষক এই একটা পরিচয় আমি আমার মানাবো। এটা আমি এটাই চাচ্ছিলাম যে আমার শিক্ষক একটা পরিচয় থাকবে যে ও শিক্ষক, ও একজন শিক্ষক। শিক্ষক এমন একটা পেশা, আসলে এই পেশার সাথে অন্য কিছুর তুলনা হয় না। শিক্ষক, ডাক্তার, তুমি যখন একটা সাবজেক্টে অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবা, তুমি যখন একটা সাবজেক্ট অনেক বেশি এক্সেলেন্সি গ্যাদার করবা, তখন কিন্তু তোমাকে আলাদাভাবে শিক্ষক হওয়ার জন্য কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না, অটো তুমি হয়ে যেতে পারবা। কারণ তখন ইউনিভার্সিটি কলেজে তোমাকে ডাকবে যে ম্যাডাম আসেন, আপনি একটু এই টপিকের উপর একটু লেকচার দেন, তার মানে তুমি শিক্ষক হয়ে গেলা। জাস্ট একটা জিনিস, সাধারণ জিনিস চিন্তা করো, আমাদের যে মেডিকেল কলেজের যে ম্যাডামরা বা স্যাররা যারা আছেন, তারা কিন্তু ডাক্তার, এবং তাদের এক্সেলেন্সি কিন্তু তাদেরকে টিচার বানিয়ে দিয়েছে। সো তুমি যদি তোমার সাবজেক্টে এত বেশি এক্সেলেন্সি অর্জন করো, ইউনিভার্সিটি তোমাকে ডাকবে যে আসেন ম্যাডাম একটা লেকচার দেন এই টপিকটার উপর, সাইবার সিকিউরিটির উপর লেকচার দেন বা ডেটা সিকিউরিটির উপর লেকচার দেন। আরেকটা জিনিস, ওটা আমি আসলে কি হয় কি, যখন ক্যামেরার সামনে কথা বলা হয় বা কোথাও কারোর সামনে কথা বলা হয়, সবকিছু মাথায় আসে না, এই জন্য অনেক সময় ইম্পর্টেন্ট টপিক বলা হয় না। আমার জীবনে আরেকজন মানুষ, প্রথমে তো আমার পরিবার ফার্স্ট প্রায়োরিটি, আমার মা, আমার বাবা, ওনারা দুজন, তারপরে হচ্ছে আমার শিক্ষক মূল্য। আমি বললাম যে আমার জীবনে শিক্ষকদের অবদান সত্যি অনেক। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ওখানে মানুষ পড়ে, ওখানে চান্স পায়, বুয়েট আছে, ওটা আমার ওই যে স্কুল লাইফে স্যার ম্যাডামরা বলতো মাঝে মাঝে তুমি পড়বা, আমার বিশ্বাস ওখান থেকে শিখা। আর তারপর হচ্ছে কলেজ থেকে শিখা। আরেকজন মানুষ হচ্ছে আমার ছোট মামা, আমার ফ্যামিলি সবাই, আমার মানে পরিবার, আত্মীয় স্বজন সবাই আমাকে খুব সাপোর্ট করে। তবে আমার ছোট মামা, উনি আমাকে খুব সাপোর্ট করেন। বুয়েটের রেজাল্ট দিল, রিটেনে তো হলো না, রাতে ফোন দিছে, দিয়ে বলতেছে কি যে মা হয় নাই, কোনো টেনশন নাই, তুমি সামনে ভালো হবে, তোমার তো জাহাঙ্গীরনগরে হলো, 2 বার হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, হবে, তুমি কোনো চিন্তা করো না। এই যে মামার মানে আশ্বাস দেওয়া, সত্যি অনেক দরকার একটা স্টুডেন্ট। হ্যাঁ, ভিডিওটা মামা যখন দেখবে, আমি বলছি তোমার কাছে, মামাকে খুব মানে এটা খুব একটা বড় পাওয়া। আমার মামা নটরডেমের কলেজের শিক্ষার্থী ছিলেন, তো ওই জন্য আর কি মামা পড়াশোনা রিলেটেড খুব কথাবার্তা বলতেন, আমার এটা খুব ভালো লাগতো। আরেকটা জিনিস যেটা আমি যারা জুনিয়র তাদেরকে মেসেজ দেবো, সেটা হচ্ছে মোটিভেশনের জন্য ওই যে বারবার ইউটিউবে সার্চ করা, এটা আমিও করতাম, এখন এটা করা ছেড়ে দিছি। যখনই পড়তে মন চাবে না, তখন একবার শুধু মায়ের পাশে গিয়ে, যারা মেয়েরা আছো, একবার দাঁড়ায় থাকবা, যে দেখবা আসলে উনি কেমন পরিশ্রম করে, উনি কতটা ঘাম ঝরাচ্ছে তোমার জন্য। বাবা আর ছেলেরা যারা আছে বা মেয়েরা, বাবা যখন কাজ করে একটু বাবার পাশে গিয়ে দাঁড়ায় দেখবা যে বাবার আসলে কতটা পরিশ্রম করে। আমি মাঝে মাঝে এমনটা ভাবি যে আমার বাবা যিনি, উনি যে পরিমাণ উপার্জন করেন, খুব স্মুথলি উনি ওনার জীবনটাকে খুব ভালোভাবে কাটাইতে পারেন। উনি আরো বেশি কষ্ট করেন, আরো বেশি কষ্ট করেন। কার জন্য করেন? আমার জন্য করেন, আমার ভাইয়ের জন্য করেন, আমার মায়ের জন্য করেন। আমার মা, উনি চাইলেই উনি ওনার জন্য অনেক কিছু করতে পারেন, করেন না, উনি আমার জন্য করেন, উনি আমার জন্য করেন, আমার ছোট ভাইয়ের জন্য করেন।
আমি ওনারা যদি ওনাদের জীবনটাকে আমাদের জন্য এরকম ভাবে স্যাক্রিফাইস করতে পারে, আমরাও করতে পারি। অবশ্যই অবশ্যই, এটাই বেস্ট মোটিভেশন, এর থেকে বেশি মোটিভেশনের প্রয়োজন নেই আসলে। আমরা ওনাদের জন্য কিছু করতে পারি। আর যদি না করি, যখন মানসিকতা এমন হবে যে আমাদের কিছু করার দরকার নেই, তখন এমন ধরতে হবে যে নিজের মধ্যে মনুষ্যত্বটা আস্তে আস্তে ক্ষয়ে গেছে, ওটা আমার মধ্যে যতটুকু থাকা দরকার ওইটুকু নাই, তাই আমি পড়তে পারছি না। আর পড়লে আরেকটা জিনিস, যে পড়লে মানুষ ভালো চাকরি পায় না, অনেকের সার্টিফিকেট আছে, খুব ভালো পজিশনে যাচ্ছে না, খুব বড় টিচার হচ্ছে না, অনেক টাকা ইনকাম করছে না, এটা না। পড়াশোনা করা মানে হচ্ছে তার মধ্যে একটা অন্য লেভেলের কোয়ালিটি থাকবে, সে অন্য রকম মানুষ হবে। আমি মাঝে মাঝে ছোটবেলা খুব ভন্ডামি করে বলতাম যে যদি কেউ এসএসসি পাশ করে, ইন্টার পাশ করে, অনার্স করে রিক্সা চালায়, বুঝতে হবে ওই রিক্সার মধ্যে তুমি নিরাপদ আছো, ওই রিক্সার মধ্যে তুমি নিরাপদ আছো। যদি কেউ কোনো হোটেলে রান্না বান্না করে, তুমি বুঝতে পারবা ওই খাবারের মধ্যে কোনো দূষণ নাই, ওটা নিরাপদ। তাই আমি বলবো যে পড়াশোনা এমন একটা জিনিস মনের মধ্যে আনন্দ দেয়, নিজেকে অন্য জায়গায় উপস্থাপন করার সুযোগ করে দেয়। সত্যি খুব 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 কৃতজ্ঞ এসিএস এর প্রতি। আমি ভাবি নাই যে বলতে পারবো এরকম ভাবে, কারণ আমি ভাবতাম যে হয়তো বা আমার দ্বারা হয়নি খুব ভালো রেজাল্ট, তাই আমাদের আসলে এসিএস এর তৈরিটাই এই কারণে যে যারা স্বপ্ন দেখতে পায় না তাদেরকে স্বপ্নগুলো দেখানো, যারা স্বপ্ন অলরেডি দেখেছে তাদের স্বপ্নটাকে সত্যি করার জন্য আরেকটু প্রভাবক হিসেবে কাজ করা, এবং যাদের স্বপ্ন সত্যি হয়েছে তাদের গল্পটা আবার বাইরে রিপ্রেজেন্ট করা যে তুমিও স্বপ্ন দেখতে পারো, এবং তুমি কিন্তু সেখানে একটা এক্সাম্পল, বাকিদের কাছে একটা এক্সাম্পল যে কিনা স্বপ্ন দেখাচ্ছে। এবং আমি আশা করব যে তুমি এই কাজটা করে যাবা, কারণ একটা মানুষ কিন্তু পৃথিবীতে আসলো, পড়াশোনা করলো, চাকরি করলো, খাওয়া দাওয়া শেষ, একদিন তো মারা যেতেই হবে। এটা কিন্তু একটা মানুষের লাইফের লাইফ হইতে পারে না। তো লাইফের তো অবশ্যই একটা মিনিং থাকা দরকার, সে একটা ইম্প্যাক্ট প্রেজেন্ট করবে এই সোসাইটিতে, এটা কিন্তু খুব দরকার। আমি ভাইয়াকে একটা কোয়েশ্চেন করব, বারবার করে মনে করতেছি, বারবার করে ভুলে যাচ্ছি। হচ্ছে আপনার কাছে একজন শিক্ষক হিসাবে নিজের কাছে কেমন মনে হয়, নিজেকে একজন শিক্ষক হিসেবে যখন দেখেন তখন নিজেকে কেমন মনে হয়, এই প্রফেশনটা সম্পর্কে আপনার কি ফিলিংস? আসলে শিক্ষক বাই প্রফেশন অনেক সময় বলা লাগে আমি টিচার। একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো আপনি কি করেন, আপনার পেশা কি। এই তো কিছুদিন আগেই আমি যখন আমার ছোট বাবুকে নিয়ে, ওর বয়স এখন 5 মাস মাত্র, যখন ডাক্তারের কাছে গেলাম তখন এখানে লেখা লাগে যে আসলে পেশা কি, তখন আমি পেশা লিখলাম হচ্ছে শিক্ষক। তো বলা দরকার বলে আমরা বলে ফেলি, বাট স্টিল আমি মনে মনে জানি আই এম এ লার্নার স্টিল নাও, আমি এখনও পর্যন্ত একজন শিক্ষার্থী, শিখছি। এবং যেই কাজগুলো আমি এখনও করে যাচ্ছি, যে বায়োলজিটাকে রিয়েল লাইফে শেখানো, বায়োলজিটাকে একটু ইজি করা, রিয়েল লাইফ বায়োলজি যেটা নিয়ে আমার ফাইট সে শুরু থেকে ছিল, এটার কারণে কিন্তু আমাকে অনেক পড়তে হয়। এবং আমি এখন এই যে ভিডিওটা এখন শ্যুট করছি, এই ভিডিও শ্যুট করার পরে তোমার সাথে ইন্টারভিউটা শেষ করার পরে আমাকে রাতে একটা যে ক্লাস নিতে হবে, সেই ক্লাসের আগে কিন্তু আমাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পড়তে হবে আজকে ক্লাসের টপিকের উপর। আমি জানি আজকে আমি কোষের গঠন পড়াবো, সেই কোষের গঠন পড়ানোর আগে কিন্তু যে জিনিসটা আমি অনেকবার পড়িয়েছি, তারপর আমাকে আগে 1 ঘন্টা আমাকে ওটা পড়তে হবে, বিকজ আমি মনে করি স্টিল আই এম এ লার্নার, আমাকে শিখতে হবে। এবং প্রতি বছর আমাকে আমার নিজের পড়ানোকে আরও ডেভেলপ করতে হবে। যেদিন আমার মধ্যে শেখার পরিচয়টা হারায় যাবে, শেখার টেন্ডেন্সিটা হারায় যাবে, সেদিন আমি যে একজন শিক্ষক সেই পরিচয়টা আমার হারায় যাবে। তার মানে আমি আসলে শিক্ষক, এই পরিচয়টা এটার মধ্যেই যে আমি একজন শিক্ষার্থীর মাঝখানে আমার শিক্ষক পরিচয়। আর এই শিক্ষক হওয়ার পিছনে মোটিভেশনটা হচ্ছে তোমরাই, এই যে তোমরা এসে গল্পগুলো বলতেছো, আমরা আগে তো অনলাইনে গল্পগুলো শুনতাম, এটাই আমার মোটিভেশন। এই যে তোমরা যখন বলো ভাই আপনার ইউটিউব ক্লাস দেখে আমি আমার বায়োলজি শেষ করছি, তখন আমার মধ্যে কি ইচ্ছা জাগে যে ঠিক আছে আরও অনেকগুলো ইউটিউব ক্লাস কি করব, আপলোড করবো, যাতে করে এরকম আরও অনেক শিক্ষার্থী। আমি যখন আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি যে লাস্ট 48 ঘন্টায় কোন ক্লাসে কতগুলো ভিউ হয়েছে, এটা আমি দেখি চেক করার জন্য যে এখন স্টুডেন্ট আসলে কোন চ্যাপ্টারগুলো দরকার। তো তখন আমি দেখি, তখন আমার ভালো লাগে যে আচ্ছা প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে আমার ইউটিউব চ্যানেলে, যারা ফ্রিতে করতেছে। যার এক্সাম্পল কিন্তু তুমিও বললা যে আমি ভাই আপনার কিন্তু ইউটিউব থেকেই ফ্রি ক্লাসগুলো করছি, এটাই আমার মোটিভেশন। বাট হ্যাঁ, আমার মধ্যে শেখার আগ্রহটা এখনো আছে, যার কারণে যে রিয়েল লাইফ বায়োলজি নিয়ে এখন পর্যন্ত কাজ করতেছি, পড়তেছি। এবং এই শেখার মাঝখানে অনেক সময় দেখা যায় কি প্রতিবারই যখন একটা চ্যাপ্টার নতুন করে পড়াতে যাই নতুন কিছু শিখি। এমন হয় কি আগে হয়তো বা এই টাইপের না পড়ি, এইভাবে পড়ালে হয়তো বা একটু ভালো হতো, এই বছর একটু ভালো করে পড়াই। তো শিক্ষক হিসেবে কাজ করার মোটিভেশন আমার এটাই। এবং আমি নিজেকে বাইরে হয়তো বা পরিচয় দিয়ে আমি শিক্ষক, বাট আমি নিজের কাছে আমার নিজের পরিচয় হচ্ছে আমি শিক্ষার্থী, আমি এখনো শিখছি।
আমি মানে আজকে এখানে আসব, তো তার আগে আমার 24 তারিখে আরেকটা মানে ওখানে হচ্ছে আমাদের যে আমি যেটা বললাম মাধ্যমিক শিক্ষা অফিসার ম্যামের কথা, তো উনি আরেকটা অনুষ্ঠানে ওখানে আমি যাব আর কি 24 তারিখ, তো আজ এই 28 তারিখে, তো আজকে অনুষ্ঠানে আমি একটু মাকে বলছি আম্মু যাব যাব, আব্বু পিছন থেকে বলছে বলো তুমি আসতেছো। আচ্ছা ঠিক আছে আব্বু বললাম আমারও আসতেছি। খুব ভালো মানে লাগলো খুব আসলে। স্ট্রং, মানে আমার মা বাবার ডিসিশন গুলো এমন হয় যাবা না কেন, স্ট্রং। মানে একটা আছে না যা আমাকে একটু পাত্তা দেওয়া, না না সমস্যা, সবসময় স্ট্রং, আমাকে সবসময় খুব মোটিভেট করে ওনারা দুইজন। Family আমার motivation। পরিবার, আমার সমাজ থেকে খুব আমি সাপোর্ট পাই, ওনারা আমাকে মানে আমার এলাকার যারা আছেন ওনারা আমাকে খুব স্নেহ করেন, আমাকে সামনে যে আগাইতে হবে ওটা ওনারা আমাকে দেখান যে না তোমাকে সামনে আগাতে হবে, আমাদের এলাকাটাকে প্রেজেন্ট করতে হবে। Yes. আমার গ্রাম হচ্ছে খলাপাড়া, ওখানে হয়তো বা শিক্ষার আলো ওরকম যায়নি ঢাকা শহরের মতো। ওখানে যদি আমি বায়োলজি টিচার খুঁজি, খুব কষ্ট করে পুরো এলাকা খুঁজে একজন পাওয়া যাবে কিনা সেখানে আমার সন্দেহ আছে। তারপরে হচ্ছে গণিত, ওই শিক্ষক পাওয়া যাবে না বললেই আমি ভালো বলবো, যে কলেজ লাইফে পাওয়াই যাবে না। তাদের জন্য বাংলাদেশে যে অনলাইন সিস্টেমগুলো চালু হলো এসিএস, ওটা সত্যি অসাধারণ একটা আশীর্বাদ বলতে পারি, অসাধারণ ভাবে এটা আমরা চেষ্টা করে মানুষকে যাচ্ছি সাহায্য যাতে করে। করে এটাকে আরো স্প্রেড করা যায় এবং এই হ্যাঁ। তোমাদের স্টোরিজ গুলা আরো আরো, এবং আমি মনে করি যে এই স্টোরিজ গুলা দেখে আমাদের অন্যান্য স্টুডেন্টদের এইটুকু আরেকটা মোটিভেশন ওর মধ্যে তৈরি করা দরকার যে আমিও একদিন চান্স পাবো, চান্স হ্যাঁ। পেয়ে আমি কি বলবো, এরকম করে স্টোরি হ্যাঁ, বলবো। আমি তো ভাবতাম আগে ওই গল্পগুলো দেখে যে আমি একদিন গিয়ে বলবো, কিন্তু আমি ভাবিনি হঠাৎ করে যে এরকম ভাবে আর কি পূরণ হয়ে যাবে স্বপ্নটা। এটা একটা অনেক বড় আর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো অনেক বড় ক্যাম্পাস, অনেক দূরে জায়গা। বাবা হাঁটতে স্যার বলতেছেন মানুষ বলে ঢাকা শহর নাকি জায়গা নাই, মানুষ নাকি থাকতে পারে না, এত আর বড় এখানে এত জায়গা। জায়গা। এটা খুব মানে আবেগ ঘন মুহূর্ত ছিল আমার বাবার সাথে যে অ্যাডমিশন জার্নি করে এখানে আসা পর্যন্ত, খুব ভাল লাগে আমার। এটাই মানে বড় একটা পাওয়া যে আসলে আমি বাবা মাকে ডুবাই নাই। আমার বাবা মা, এটা একটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল আমার জন্য, আমার পরিবারের জন্য, যে কোথাও ক্লাস না করা অফলাইনে। এখানে অনেকগুলো সামাজিক চাপ ছিল, যেমন আমি যদি কোথাও চান্স না পাইতাম আমার বাবা মাকে এটা শুনতে হতো যে আপনারা কোথাও ভর্তি করার নাই মেয়েকে, তাই সে চান্স পায় নাই। এই কথাটা আমার বাবা মাকে কোথাও না কোথাও গিয়ে শোনা লাগতো। আমার উপরে যে ভরসা করলো, আমি যেটা সেটা রাখতে পারলাম, এটা আমার কাছে একটা অসাধারণ পাওয়া। অবশ্যই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করা যে সবশেষে আসলে আল্লাহর কাছে সবথেকে হ্যাঁ বড় শুকরিয়া আমাদের, যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আসার জন্য প্রস্তুত করেছেন। কারণ এন্ড অফ দ্য ডে আল্লাহ যদি না চান আমরা আসলে কিছুই পাই না। আমাদের রিজিক, আমাদের কর্ম সবকিছুই কিন্তু আল্লাহ ঠিক করে দেন, আমরা জাস্ট সেটাকে রিপ্রেজেন্ট করি, আমরা সেই ধারায় খালি আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, এর থেকে আসলে আমাদের করার কিছু নাই। তো তাসরিয়া, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ ভাইয়া, আমার তো ইচ্ছা করছে গল্পটাকে চালিয়ে যাওয়ার, ইনশাআল্লাহ আমরা আরো গল্প করব সামনে। ইনশাআল্লাহ। আমি আমার অডিয়েন্স যারা আছেন বা স্টুডেন্ট যারা দেখছো ভিডিওটা, তাদেরকে আমি এই মেসেজটাই দিব যে তোমার লাইফের বেস্ট মোটিভেশন হওয়া উচিত তোমার বাবা মা, এবং তোমাকে চেষ্টা করতে হবে। তাসরিয়ার কথা শুনে আমরা এটাই বুঝলাম যে তার পুরো লাইফের সবথেকে বড় অংশ জুড়ে ছিল কিন্তু পড়াশোনা, এবং যত কিছু ঘটুক না কেন সে কিন্তু তার পড়াশোনা চালিয়ে গিয়েছে। তার কলেজ চেঞ্জ করতে হয়েছে, সে অসুস্থ হয়েছে, তারপরে কিন্তু সে তার পড়াশোনাটাকে চালিয়ে গিয়েছে। সো এটা একটা বড় এক্সাম্পল হতে পারে আমাদের জন্য। আমরা যারা পড়াশোনা করতে চাই না, আমরা যারা ঢাকার ভিতরে থেকেও, ভালো শহরে থেকেও আমরা যারা পড়াশোনা করতে চাই না, তাদের জন্য কিন্তু এই গল্পগুলা একটা শিক্ষা হতে পারে যে ঢাকার বাইরে একটা অজপাড়া এলাকা থেকে যে সকল স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করছে, তার এলাকাটাকে রিপ্রেজেন্ট করছে, তাদের স্বপ্ন হচ্ছে একটা সময় তারা পুরো দেশকে, দেশের বাইরে রিপ্রেজেন্ট করবে। এটাই কিন্তু আমাদের কি হওয়া উচিত, স্বপ্ন হওয়া উচিত, মোটিভেশন হওয়া উচিত। এবং আমরা এই জন্য কাজ করে যাচ্ছি, আমরা এসিএস কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা করে যাব। সৃষ্টিকর্তার ইচ্ছা, মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা এই কাজগুলো চালিয়ে যাব, যাতে করে এরকম আরো অনেকগুলো গল্প, আরো অনেকগুলো সাকসেস স্টোরিজ, এসিএস স্টোরিজ আমরা শুনতে পারি। ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা স্টোরিজে। আল্লাহ হাফেজ।